এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। তুমি আসবে বলে আরে কিছু হয়নি আমার পাগলিটা, একটু মাথাটা ধরেছে জাস্ট। তোমার শাওয়ার নেওয়া হয়ে গেছে? বাহ, এদিকে এসো। চুলগুলো মুছতে শিখলো না মেয়েটা এখনো। আমি না থাকলে মেয়েটা কি যে করবে কে জানে। দেখি। উফ, প্রহর কি হয়েছে আপনার? মাথায় লাগছে? বলুন না। প্রহর তিথির হাত টেনে নিজের কাছে টেনে নিয়ে উঠে দাঁড়াতে গিয়ে আবার খড়ের বিছানাটার উপরেই বসে পড়েছে। তিথি এবারে কিছুটা ভয় পেয়ে প্রহরের পাশে বসে প্রহরের গায়ে হাত দিয়ে বারবার এইটা ওটা প্রশ্ন করছে। প্রহর কয়েকটা মিনিট নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে শেষে তিথির কোলে মাথা রেখে গায়ে এলিয়ে দিল বিছানায়। তিথির চিন্তিত মুখটা দেখে প্রহর হেসে তিথির মুখটা উল্টো হাতে ছুঁয়ে দিল। আরে পাগলি, আমার কিছুই হয়নি রে বাবা। মাথাটা ঝিমঝিম করছে হঠাৎ। তোমার কাল রাতে শরবতের কামাল মনে হচ্ছে। মেবি এটা ওদের স্থানীয় কোনো অ্যালকোহলিক টাইপের ড্রিঙ্কস। আমার তো অভ্যেস নেই, তাই এমন লাগছে হয়তো। ও আই এম সরি, বুঝতে পারিনি এত বাজে জিনিস এটা। আমি সত্যি সরি প্রহর, আঞ্চল আমার বলেছিল এটা ওনাদের। আরে পাগলি, এটা ওনাদের রিচুয়াল। পাহাড়িরা নিজের মতো করে নিজেদের রিচুয়াল পালন করেছে। তুমি সরি বলছো কেন পাগলিটা? আপনার বেশি কষ্ট হচ্ছে প্রহর? তা একটু হচ্ছে। তুমি আদর করে চুলগুলো টেনে দাও, দেখবে ব্যথা এক্ষুনি কমে যাবে। তিথির আলতো হাতের ছোঁয়ায় প্রহরের বেশ আরাম লাগছিল। তিথির হাতের আদরে হারিয়ে যেতে যেতে কিছু একটা ভেবে থামল প্রহর। চোখ না মেলেই তিথির হাতটা বুকের সাথে জড়িয়ে নিয়েছে প্রহর। তিথি একটু অবাকই হয়েছে প্রহরের এমন কাজে। তিথি, আই এম রিয়েলি ভেরি সরি। আপনি সরি কেন বলছেন প্রহর? কাল তোমাকে এইভাবে জোর করাটা ঠিক হয়নি আমার। আমি জানি তুমি লাস্ট দুদিনের ব্যাপার নিয়ে কিছু বলছো না আমাকে, তবু আমার কেমন একটা লাগছে। তোমার পারমিশন ছাড়াই তোমাকে সেদিন কাছে টেনেছি। সেটা তো আমার শরীরটা খারাপ করছিল বলেই। কালও তো তোমাকে জোরই করেছি বলতে গেলে। আসলে শরবতটা খাওয়ার পর কেমন ঘোর লেগে গেছিল আমার। তার উপরে আমার বউটাকে এতটা মিষ্টি লাগছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি একদমই। রিয়েলি সরি তিথু পাখি। আপনি এত ভাববেন না তো প্লিজ। আপনার না মাথা ব্যথা করছে, একটু শুয়ে রেস্ট করুন, ব্যথাটা কমে যাবে। কথা ছিল আগে নিজেদেরকে ভালো করে বুঝে নেই, তারপর না হয় সম্পর্কটা আগে বাড়াবো। বাদ দাও, যা হয়েছে হয়েছে। এর জন্য রাগ করলেও আমি তোমাকেই চাই প্রতিদিন তোমার ভিজা চুলের বৃষ্টিতে চোখ মেলে তোমার গুনগুন কণ্ঠের গান শুনতে চাই। জানো, রিসেপশনের দিন তুমি যখন আপন মনে গুনগুন করছিলে, আমি জাস্ট অবাক হয়ে তোমাকে দেখছিলাম। উপরওয়ালা বোধহয় আমার মন খারাপের মেডিসিন হিসেবে তোমাকে পাঠিয়ে দিয়েছে দুনিয়াতে। হয়তো। তুমি কি রাগ করে আছো আমার উপরে তিথি? দেখো তিথি, আমি জানি না তুমি ব্যাপারটা কিভাবে নিবে। প্রাপ্তির সাথে 8টা বছর রিলেশন থেকেও ফিজিক্যাল রিলেশনে জড়াইনি। শুধু প্রাপ্তি না, কারোর সাথেই ইন্টিমেট রিলেশন আমার কখনোই ছিল না। বাট তোমার ব্যাপারটা আলাদা। একে তো তুমি আমার বউ, তার উপরে তুমি এই কয়টা দিনে আমার কাছে নেশার মতো হয়ে গেছো। আমার প্রতিদিনের অভ্যেসে তুমি এতটা মিশে গেছো যে আমি নিজেও তোমাকে নিজের কাছ থেকে আলাদা করতে চাই না কখনো। তাই তোমাকে কাছে পেয়ে আরও নেশা হয়ে গেছে কালকে। তোমাকে ভালোবাসার চাদরে অন্য জগতে হারিয়ে যেতে ইচ্ছে করছিল বারবার, তাই নিজেকে আটকাতে পারিনি। সরি বউ সোনা, সরি। প্রহরের কথাগুলো শুনে তিথির মুখের চিন্তিত ভাবটা সরে গিয়ে এবারে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এতক্ষণ প্রহরের জন্য টেনশন থাকলেও কোথাও একটা ভালো লাগা চেয়েছিল তিথির সমস্ত দেহ মঞ্জুরে। এবারে প্রহরের কথাগুলো শুনে সে আনন্দের রেশটুকুও কেটে গেল তিথির। প্রহর আরও কিছুক্ষণ অপেক্ষা করে উঠে বসে তিথির দিকে মুখ করে বসতেই তিথির মলিন মুখটা প্রহর তিথির গালে হাত ছুঁয়ে দিল। তিথু, কি হয়েছে তোমার? মুখটা এমন লাগছে কেন পাগলিটা? এই তিথি, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। করো না। প্রাপ্তি আপুকে তো আপনি এত বছর ভালোবেসেছেন, ভালোবাসাটা এক নিমিষেই ভুলে যাওয়া আসলেই কি সম্ভব? হঠাৎ এমন প্রশ্ন কেন? আমার কোনো কাজে কি তোমার এমন মনে হয়েছে যে আমি প্রাপ্তিকে ভুলে গেছি বা ভুলে যাচ্ছি? বলুন না। প্রাপ্তি আর আমার রিলেশন ছিল এতগুলো বছর। ওকে ভালোবাসার আগে ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। প্রাপ্তিকে ভালোবেসেছি পাগলের মতো। হয়তো আমার ভালোর জন্যই ও আমাকে ছেড়ে গেছে। হয়তো আমার ভাগ্যে প্রাপ্তির বদলে উপরওয়ালা তোমার নামটা লিখে দিয়েছিল। যে কারণেই হোক না কেন, প্রাপ্তি এখন আমার বন্ধু ছাড়া আর কিছুই নয়। তুমি যেদিন থেকে আমার জীবনে এসেছো সেদিনই প্রাপ্তির সাথে আমার ভালোবাসার সম্পর্কটা শেষ হয়ে গেছে। বিয়ের 1 মিনিট আগেও যদি প্রাপ্তি এসে বলতো প্রহর বিয়েটা করো না, হয়তো আমি তোমাকে বিয়েটা করতাম না তিথি। কিন্তু এখন পুরো ব্যাপারটাই বদলে গেছে। প্রাপ্তিকে আমি এখনো খুঁজছি ঠিকই,
মনে মনে চাইছি যেন প্রাপ্তিকে খুঁজে পাই। একজন বন্ধু হয়ে চাই ও সুস্থ থাকুক, আমার কাছে না থাকুক, অন্তত বেঁচে তো থাকুক। ও আমার জীবনে নেই বলে ওকে ভুলে যাব বা ঘৃণা করব, সেটা কি দরকার? সেটা কি খুব দরকার বলো তো? ভালোবেসে কয়েকটা সম্পর্ক পূর্ণতা পায় বলো তো? তাই বলে নিজের প্রাক্তনকে ঘৃণা করে গালি দিয়ে কি হবে বলো? শান্তি পাবো তাতে? প্রাপ্তি আমাকে ছেড়ে গেছে বলে ওকে ভুলে যাওয়ার বা ওকে ঘৃণা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বুঝলেন ম্যাডাম? আই এম সরি প্রহর, আমি আসলে ওভাবে বলতে চাইনি। আমি আসলে বলছিলাম যে আর এই পাগলি, আমি রাগ করিনি। আর তাছাড়া ম্যাডাম, বউদের হাজবেন্ডের ব্যাপারে সব জানতে হয়, তাই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হাজবেন্ডকে সরাসরি জিজ্ঞেস করবেন। বুঝতে পারলেন ম্যাডাম? এখন বলো, আমার বউটার মুড অফ কেন? রাগ করে আছে আমার বউ পাখিটা? না। সত্যি রাগ করেনি ম্যাডাম? চোখের দিকে তাকিয়ে বলুন তো দেখি। কই তাকাও। প্রহর তিথির মুখটা তুলে ধরে চোখে চোখ রাখার আগেই রুমের দরজায় নখের শব্দ হলো। প্রহর আর তিথি দুজনেই চমকে উঠে আবার হেসেও ফেলল। প্রহর তিথির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে শাওয়ার নিতে ঢুকলো। তিথিও ছুটলো আনসালা মায়ের কাছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে সর্দারের সাথে বান্দরবান হাইওয়েতে এসে পৌঁছেছে তিথি আর প্রহর। সেখান থেকেই পাহাড়ি মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলো দুজনে। প্রহর আসার আগেই ড্রাইভারকে কল করে জানিয়ে দিয়েছে হাইওয়েতে আসার জন্য। বাড়ি ফেরার পুরো রাস্তাটা তিথি বাইরে থেকে মুখ করেছিল। প্রহরও কিছু না বলে তিথিকে আলতো করে ছড়িয়ে নিয়ে চোখ বুঝল। প্রচন্ড টায়ার্ড লাগছে? এই মেয়েকে তো পরে দেখে নিব। প্রহর তিথি বাড়ি ফিরেছে 2 দিন হয়েছে। এই 2 দিন তিথি প্রায় পালিয়ে বেরিয়েছে প্রহরের কাছ থেকে। প্রহরও ব্যাপারটা খেয়াল করেছে, কিন্তু পুলিশ স্টেশন, অফিস আর মিটিং সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে প্রহরের। তাই তিথিকে সুযোগ মতো ধরতেই পারছে না প্রহর। আজ সন্ধ্যের দিকে কাজ শেষ করে ফ্রেশ হয়ে এসে দেখলো তিথি রুমে নেই। এরা কোথায় প্রহর ভালো করেই জানে। তাই ধীর পায়ে রান্নাঘরে এসে দরজায় হেলান দিয়ে তিথির কাজ দেখছে। মেয়েটা চিন্তিত মুখে কাজ করছে। প্রহর তিথির দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজায় আঙুল দিকে টোকা দিল। তিথি চমকে উঠে পেছনে তাকাতেই প্রহরকে দরজার সামনে দেখে চমকে উঠে ঢোক গিল তিথি। লোকটা আচ্ছা এত তাড়াতাড়ি বাড়ি ফিরল কি করে সেটাই ভাবছে তিথি। 5টা মিনিট সবাই হবে ম্যাডাম, একটু কাজ ছিল আপনার সাথে, একটু রুমে আসবেন প্লিজ। আমি রান্না করছি, আপনি যান, আমি আসছি। 5 মিনিট সময় দিলাম আপনাকে, এর মধ্যে রুমে না এলে কিন্তু কপালে দুঃখ আছে আপনার। প্রহর চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচল তিথি। তিথি এক মনে রান্না করছিল, এমন সময় হুট করে প্রহর এসে তিথিকে পাঁজা কোলা করে তুলে নিয়ে রান্নাঘরের দরজা থেকে এগিয়ে গেল। তিথি কয়েক মিনিট থতমতো খেয়ে কি করছে বোঝার চেষ্টা করে হাত পা ছুঁড়ে নামার চেষ্টা করলো। প্রহর তিথির দিকে চোখ লাল করে তাকাতেই তিথি ভয়ে চুপসে গেল। প্রহর তিথিকে নিয়ে রান্নাঘরের সামনে আসতেই স্নিগ্ধাও কিছু একটা কাজে রান্না করে আসছিল। এমন সময় প্রহর আর তিথিকে দেখে বেচারি রীতিমতো বিষম খেল। প্রহর এক নজর স্নিগ্ধার দিকে তাকিয়ে তিথিকে কোলে নিয়ে বেরিয়ে গেল। প্রহরের গন্তব্য সোজা গ্যারেজে নিজের গাড়ির দিকে। আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, এই মেয়েটার সাথে আমার বেশ কয়েকটা হিসাব বাকি আছে। আজকে বোন কষ্ট করে তুই রান্নার দিকটা সামনে নে, শ্বশুর বাড়িতে গিয়ে তো রান্না করতে না পারলে আবার ফেরত আসতে হবে। সো বাই মাই ডিয়ার সিস্টার। লাস্ট টাইম তোমাকে জিজ্ঞেস করছি তিথি কি হয়েছে আমাকে বলো, নইলে এরপরে তুমি বলতে চাইলেও আমি শুনবো না বলে দিচ্ছি। বান্দরবান থেকে ফিরেছি হতেই তোমার এই ফ্যাকাশে মুখটা দেখছি, কি হয়েছে না শেয়ার করলে আমি বুঝবো কি করে, বলতে পারো? আর কতবার বলবো তোমাকে যে যাই হয়ে যাক না কেন, তোমার রাগ হোক, অভিমান হোক, বিরক্তি হোক, প্রশ্ন জাগুক আমাকে নিয়ে, সব আমার সাথে শেয়ার করবে। আর কতবার বললে বুঝবে তুমি, বলতে পারো তিথি? কথা বলছো না কেন তিথি? ওকে ফাইন, কিচ্ছু বলতে হবে না তোমাকে। প্রহর তিথিকে পাঁজা কোলা করে এনে সোজা নিজের গাড়িতেই বসিয়ে দিয়েছে। তিথি প্রহরের এতগুলো ছাড়ি খেয়ে আরও চুপসে গিয়ে চুপ করে বসে রইল মাথা নিচু করে। এই মানুষটার এই রাগটাকে তো প্রচণ্ড ভয় পায় তিথি। লোকটা কি সেটাও বোঝে না? তিথি চুপ করে বসে আছে দেখে প্রহরেরও মেজাজটা খারাপ হয়ে গেল। তিথি দিকে এক নজর তাকিয়ে এগিয়ে এসে তিথির সিট বেল্টটা বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দিল। প্রহর সিট বেল্টটা বেঁধে দিতেই তিথি থতমতো খেয়ে গেল। ভেবেছিল রুমে যায়নি বলে প্রহর কথা বলার জন্য এভাবে গাড়ি জেনে বসিয়েছে, কিন্তু এই ভর সন্ধ্যায় লোকটা ওকে নিয়ে কোথায় যাচ্ছে সেটা বুঝতে না পেরে তিথি একটু অপেক্ষা করে প্রহরের দিকে তাকালো। আমরা কোথায় যাচ্ছি প্রহর? বাবা মাকে বলে যাবেন না? ওনারা তো টেনশন করবে, শুনছেন? এই যে এতক্ষণ যখন কিছু বলার প্রয়োজন মনে করনি, তাহলে এখন এত প্রশ্ন করছো কেন? তুমি আমার প্রশ্নের জবাব দিয়েছিলে যে আমি নাচতে নাচতে তোমাকে বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। রাগ করছেন কেন আপনি? না না, রাগ করবো কেন? আমার রাগ করার কোনো রাইট আছে নাকি? দুনিয়ার যত রাগ, অভিমান, অভিযোগ সবকিছুর একমাত্র রাইট তো আপনার আছে, তাই না? আমি কে যে আমি রাগ করব? আমি তো বললামই আপনাকে কিছু হয়নি, আর আমি রাগও করিনি, সত্যি। তাই নাকি? তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন আমার কাছ থেকে?
অফিস থেকে ফিরে দেখি তুমি শুয়ে পড়েছো। সকালে আমার ঘুম ভাঙার আগেই রুম থেকে পালাও। ব্রেকফাস্ট টেবিলে না আমার পাশে এসে নাস্তা করতে বসো, আর না যাওয়ার সময় মেইন রোড পর্যন্ত এগিয়ে দাও আগের মতো। কি এমন হয়েছে যে এভাবে ইগনোর করছো আমাকে? বলবে প্লিজ? ইগনোর করব কেন? আসলে এত লং জার্নি করার অভ্যাস নেই, তাছাড়া টায়ার্ডও লাগছিল এই কয়েকদিন, তাই কখন ঘুমিয়ে পড়ি টেরই পাই না। ঘুমন্ত মানুষের শ্বাস প্রশ্বাস আর ঘুমের ভান করে শুয়ে থাকা মানুষের অভিনয় সবকিছুই সহজে বোঝা যায় মিসেস চৌধুরী। দয়া করে এখন এটা বলবেন না যে আমি ভুল কিছু বলছি। আসলে প্রহর, তারপর আর কি এক্সকিউজ আছে শুনি? সকালে আমার বুক থেকে পালানোর, আমাকে সমানে ইগনোর করার, এমনকি এই যে এখন জাস্ট কয়েকটা মিনিট কথা বলবো বলে রুমে আসতে বললাম, তুমি সেটাও শুনলে না। কি সমস্যা কি তোমার বলো আমাকে? দূরে সরিয়ে মজা পাচ্ছ নাকি নিজে দূরে সরে যেতে চাইছো? কোনটা? প্রহর, হাফ অ্যান আওয়ার টাইম আছে আপনার হাতে। এর মধ্যে ভেবে নিন কি হয়েছে সেটা আমাকে বলবেন কি না। তাহলে জেনে নিন এরপর থেকে আর কখনো আপনার কষ্ট করে আপনাকে কিছু বলতে হবে না। আর যদি শেয়ার করতে পারেন কথাগুলো, তাহলে হয়তো দুজনে আলোচনা করে যত বড় প্রবলেমই হোক না কেন সলভ করতে পারবো আমরা। এখন ডিসিশনটা আপনার হাতে। আপনি প্রবলেমগুলো সলভ করতে চান নাকি আরো নতুন প্রবলেম ক্রিয়েট করতে চান, সেটা একান্ত আপনার নিজের ইচ্ছা। আমরা কোথায় যাচ্ছি এখন? বাবা মাকে বলে গেলে ভালো হতো না প্রহর? সেসব নিয়ে আপনার না ভাবলেও চলবে। এমন জায়গায় যাচ্ছি যেখানে আপনি এসব পালাই পালাই করার সুযোগ পাবেন না। তারপর আপনার কর্মকাণ্ডের হিসাব নিকেশ হবে। নো প্রবলেম। আমি আপনাকে ধরার আগে আপনি নিজেই ঠিক করুন সবটা নিজ থেকে স্বীকার করবেন কিনা। তিথি প্রহরের দিকে তাকিয়ে একমনে ভাবার চেষ্টা করলো প্রহরকে ওর দ্বিধাদ্বন্দ্বের কথাগুলো বললে প্রহর কিভাবে রিয়্যাক্ট করবে। নিজের চিন্তায় মগ্ন থাকতে থাকতে কখন প্রহর গাড়ি থামিয়েছে টেরই পায়নি তিথি। প্রহরের ডাকে হুঁশ ফিরে পাশে তাকাতেই বোকার মতো সামনের দিকে তাকিয়ে রইল তিথি। একটা রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে। তিথি থতমতো খেয়ে ভাবার চেষ্টা করলো এই বিশাল বাড়িটা কার হতে পারে, আর উনি এখানেই বা আনলেন কেন? বাড়িটায় কে থাকে? তাহলে কি প্রাপ্তি আছে এখানে? নিজের প্রশ্ন উকি দিতে মাথা থেকে প্রশ্নটা বিদায় করার চেষ্টা করলো তিথি। প্রহর তো আগেই বলেছে উনি জানেন না প্রাপ্তি কোথায় আছে, তাহলে অযথা লোকটাকে সন্দেহ করে নিজের মনের বোঝাটা বাড়ানোর কোনো মানে হয়? বাকি ভাবনাগুলো রুমে গিয়েও ভাবতে পারবেন ম্যাডাম। এখন আপাতত ভিতরে যাই, চলুন। এটা কার বাড়ি প্রহর? কে কে থাকে এখানে? আমরা এখানেই বা কেন এলাম? ভিতরে গেলে সেটা বুঝতে পারবে। এখন কি তুমি যাবে আমার সাথে বাড়ির ভিতরে, নাকি আমাকে কিছু ব্যবস্থা করতে হবে? চলুন, আমি আছি। গুড, এসো। প্রহর তিথিকে নিয়ে বাড়িটার মেইন ডোরটা আনলক করে ভেতরে আসতেই তিথির চোখ ছানা বড়া হয়ে গেল। বাড়ি থেকে বাড়িটাকে প্রাসাদের মতো মনে হলেও ভেতরটা পুরোপুরি প্রাসাদ মনে হচ্ছে তিথির কাছে। এক সেকেন্ডের জন্য তিথির মনে হলো ও বুঝি ভুল করে কোনো তুষার রাজ্যের কোনো এক শৌখিন রাজার রাজপ্রাসাদে চলে এসেছে। প্রাসাদের দেয়াল থেকে শুরু করে সোফার কভারগুলো পর্যন্ত তুষারের মতো সাদা, তুলোর মেজার মতো কি তুলতুলে দেখতে প্রত্যেকটা জিনিস। দেয়ালগুলোকেও মনে হচ্ছে মেঘেদের থেকে ধার করে বানিয়েছে নিপুণ কারিগর। কি ভয়ানক সুন্দর বাড়িটা। তিথির অবাক বিস্ময়ে ড্রয়িং রুমটা খুঁটিয়ে দেখার ফাঁকে প্রহর মেইন ডোর লক করে তিথির পাশে এসে দাঁড়িয়ে তিথির মুখের দিকে তাকালো। তিথিও রাজ্যের কৌতূহল নিয়ে প্রহরের দিকে তাকালো এবারে। প্রহর, এত সুন্দর বাড়িটা কি রাজপ্রাসাদ? ছোটবেলায় গল্পে যে পড়তাম রাজপ্রাসাদ এরকমই ছিল না দেখতে? এখনো কি এই প্রাসাদে কল্পলোকের রাজা তার রানীকে নিয়ে সুখে শান্তিতে বাস করে? করে না, হয়তো করবে কোনো এক সময়ে, সেটা একটু পরে বোঝা যাবে। কি? তোমার ভালো লেগেছে বাড়িটা? ভালো লেগেছে মানে? এত সুন্দর বাড়ি ভালো না লাগার প্রশ্নই আসে না। বলো না প্রহর, এটা কার বাড়ি? কে থাকে এখানে? আমরা কেন এসেছি এখানে? রানীর কাছে বউয়ের নামে নালিশ করতে এসেছি। কি? চলুন আপনাকে তুষার রাজ্যের রাজা রানীকে দেখিয়ে নিয়ে আসি। সত্যি এখানে রাজা রানীও থাকে? আপনি মজা করছেন না তো? আরে বাবা, মজা করছে কিনা গেলেই দেখতে পাবে। কোথায় যাব? দোতলায় কিং সুইটে, যেখানে রাজা রানী থাকে। সত্যি? প্রহর তিথিকে নিয়ে সাদা মার্বেল পাথরের মতো টাইলস বসানো সিঁড়িটা পেরিয়ে বিশাল একটা রুমে নিয়ে গেল। তিথি অবাক চোখে রুমটায় চোখ বুলিয়ে আরেকবার মুগ্ধ হলো। এই রুমটা কারো বেডরুমের আদলে সাজানো। রুমের পর্দা থেকে শুরু করে বিছানা চাদর, টেবিল ল্যাম্পের শেড, বেডসাইডের সোফার ফোমের কভার সবই থপথপে সাদা, বরফ দিয়ে বানানো মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস। রুমটা এসে তিথির বুকের ভেতরটা কেমন একটা করছে। এত সৌন্দর্য দেখলে বুকের ভেতরটা আঁকো বাঁকো করে ওঠে না বুঝি? কিন্তু প্রশ্ন হলো, বেডরুম আছে, বিছানা, বালিশ, চাদর, আলমারি, ওয়ার্ড্রোব, সোফা, ল্যাম্প, বারান্দা সবই তো আছে, কিন্তু মানুষগুলো কই?
রাজা রানী না হোক, অন্তত প্রজা, মন্ত্রী, সেবাই কেউ তো থাকবে বাড়িতে। এত সুন্দর বাড়িটা এমন খা খা জনমানব শূন্য হলে কেমন লাগে? এখানেও তো কেউ নেই প্রহর, রাজারানী তো দূরে থাক, এটা তেলে পোকাও তো নেই। এটা কি ঘুমন্ত রাজপুরী? তাহলে তো ঘুমন্ত হলেও মানুষ তো থাকতো। ঘুমন্ত পড়ি নাকি লুকন্ত পড়ি সেসব তুমি ভাবো না হয়। ওপাশের দেয়ালে কতগুলো ছবি দেখতে পাচ্ছ না, সেগুলো গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কি বা কোথায় আছি। है ये नशा या है जहर, इस प्यार को हम क्या नाम दे, कब से अधूरी है एक दास्ता, आ जाओ से आज अंजाम दे, तुम्हें भूलूं कैसे मैं, मेरी पहली खता तुम हो, मैं जो जी रहा हूँ वजह तुम हो, वजह तुम हो। कैसे कहूँ इश्क में तेरे कितना हूँ बेताब मैं, आँखों से आंखें मिला के चुरा लो तेरे ख्वाब में, तेरे साए है साथ में यारा, जिस जगह तुम हो, मैं जो जी रहा हूँ वजह तुम हो, वजह तुम हो, मैं जो जी रहा हूँ वजह तुम हो, वजह तुम हो।